আমার ছেলে বিদেশ থেকে আসার পরপরই তাদের বিয়েটা দিয়ে দেব। মিমের আব্বু পূর্ব পরিচিতির রেস্তোরে তখন বাহ্যিকভাবে বিয়েতে রাজি হয়ে যায়। পরে আরও খোঁজ খবর নিয়ে সব ঠিকঠাক থাকায় সকলেই রাজি হয়ে যায় বিয়েতে। সে সময় মিমও তার আব্বু আম্মুর কথা রেখে বিয়েতে রাজি হয়ে যায়, কারণ মিমের ইচ্ছে ছিল আব্বু আম্মুর পছন্দের ছেলেকেই বিয়ে করবে। কিন্তু এই বিয়েতে শুরু থেকেই মিমের খুব একটা আগ্রহ ছিল না। কিন্তু আব্বু আম্মুর পছন্দ এবং খুশি ভেবে মিম এই বলে নিজেকে বুঝ দিয়েছে যে একবার যদি বিয়ে হয়ে যায় তাহলে সবকিছুই ঠিক হয়ে যাবে। এতক্ষণ মিম ব্যালকনিতে রাখা চেয়ারে বসে মিম নিজেকে নিয়ে ভাবলো, নিজেকে খোঁজার চেষ্টা করলো, নিজের অনুভূতিগুলো উপলব্ধি করার চেষ্টা করলো। হঠাৎ আপু এসে মিমের পাশে চেয়ারে বসে পড়লো। কোনো ভূমিকা ছাড়াই জিজ্ঞেস করলো মিমকে, তুই ইয়াসিরকে বিয়ে করতে চাইছিস না, তাই না? আপুর এহেন প্রশ্নে মিম কিছুটা থতমত খেয়ে গেল। কিছুক্ষণ আপুর দিকে চেয়ে বলে উঠল, তোর এমন কেন মনে হলো আপু? তখন আপু ঠোঁটের কোণে একটা মুচকি হাসি হেঁটে বলে ওঠে মিমকে, মিম, আমি তোর থেকে 2-3 বছরের বড়, তোর চেয়ে বেশি জানি। আম্মুর সাথে কথা বলার সময় তোর চেহারার অবস্থা দেখেছি আমি। তুই যে এই বিয়েতে রাজি না সেটাও তো আব্বু আম্মুকে বলতেও পারিস। তখন মিম কিছুক্ষণ নত মস্তিষ্কে বসে রইল, অতঃপর বলল আপুর উদ্দেশ্যে, কিন্তু এতে যে আব্বু আম্মু খুবই কষ্ট পাবে। তখন নাফিসা বলে ওঠে, সারা জীবন তুই থাকবি ওই ছেলের সাথে, আব্বু আম্মু না নিশ্চয়ই, সেক্ষেত্রে পছন্দটা তোর হওয়া চাই, ঠিক তাই না? তখন মিম বতি উত্তরে বলে ওঠে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, কিন্তু আমার সেই সাহসটুকু যে নেই। মিমের আপু মিমের কথা শুনে বেশ আশ্বস্ত করে বলে ওঠে মিমকে, আচ্ছা, এ নিয়ে তোকে চিন্তা করতে হবে না আর ভাবতেও হবে না, এটা আমার উপর ছেড়ে দে, তুই শুধু শিওর হয়ে আমাকে জানা। কথাটা বলেই মিমের আপু নিমিষের মাঝেই আবার কৌতূহলী কণ্ঠে পুনরায় মিমকে বলে ওঠে, আচ্ছা, তুই আবার কাউকে পছন্দ করিস না তো? আপুর এরকম কথায় মিম বেশ হকচকিয়ে যায়। মিমের চোখে মুখে আড়ষ্টতা চেয়ে আসে। মিমের আপু আবার পুনরায় জিজ্ঞেস করবে তার আগেই অপর পাশে ব্যালকনি থেকে জেবা ডেকে ওঠে, নাফিসা, তুমি ওখানে বসে আছো আর আমি তোমাকে ফোন দিতেই যে পাগল হয়ে যাচ্ছি। মিমের আপু তখন বেশ চিন্তিত স্বরে জেবাকে জিজ্ঞেস করে ওঠে, কেন, কি হয়েছে, কোনো সমস্যা? তখন জেবা মিমের আপুর প্রশ্নে উত্তেজিত হয়ে বলে ওঠে, কেন নাফিসা, তোমার মনে নেই আজ দুপুরে বলেছিলাম বাসায় পিজা বানাবো আমরা, ভুলে গিয়েছো নাকি? নাফিসা তো সাথে সাথে বলে ওঠে, না মনে আছে তো, চলো রান্নাঘরে যাই। কথাটা বলেই মিমের আপু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। মিমের দিকে একবার চেয়ে বলে ওঠে, এই বিষয়ে আমি তোর সাথে রাতে কথা বলছি। মিম কিছুক্ষণ নিস্তব্ধ চাহনিতে চেয়ে রইল আপুর দিকে। এদিকে জেবা মিমকে বলে ওঠে, মিম, তুমিও আসো আমাদের সাথে। এই মুহূর্তে মিমের মনের মাঝে তীব্র অনিচ্ছা আর বিতৃষ্ণা জেগে ওঠে। মিম কৃত্রিম হেসে ভাবিকে বলে ওঠে, জেবা ভাবি, আমার না পড়া আছে, আপনারাই বানান পিজা। মিমের জবাবে জেবা ভাবি মৃদু হেসে আপুকে নিয়ে চলে গেলেন। অতঃপর মিম একটা দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মিম দুর্বল পা জোড়া এগিয়ে নিয়ে ব্যালকনির রেলিং এর কাছে দাঁড়ালো। তারপরে কিছুক্ষণ নিস্তব্ধ চাহনিতে আকাশের পানে চেয়ে রইল মিম। অতঃপর নিচে দৃষ্টি নামাতেই ইমাদের গার্ডেনে আদিসকে দাঁড়িয়ে থাকতে দেখলো। দুহাত প্যান্টের পকেটে পুরে ঘাড় উঁচু করে মিমের দিকে তাকিয়ে আছে। আদিসের আচমকা উপস্থিতি এরকম চাহনিতে মিম বেশ বিচলিত হলো, বেশ বিব্রত বোধ করলো। মিম কিছুক্ষণ এক দৃষ্টিতে ওনার দিকে চেয়ে রইল ভয়ে ভয়ে। তারপরে এদিকে ওদিকে তাকিয়ে দেখলো কেউ দেখে ফেললো না তো। আদিসকে এভাবে নিচে দাঁড়িয়ে থাকতে দেখলে যে কেউ সন্দেহ করবে। তখন তো মিমের মান সম্মান সব এ বাড়িতেই খোয়াতে হবে, তা ঢের জানা আছে মিমের। কষ্ট চাহনিতে চেয়ে আশেপাশে কাউকে না দেখে মিম আদিসের দিকে চেয়ে রাগান্বিত হয়ে চাপা কণ্ঠে আদিসকে বলে ওঠে, আপনার মাথা কি সত্যিই খারাপ হয়ে গিয়েছে? ওখানে ওভাবে দাঁড়িয়ে আছেন কেন? আদিস তখন মৃদু হেসে ইশারায় বলল, কিছু শুনতে পাচ্ছি না। এরপর আঙুলের ইশারায় মিমকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলল। এরই মাঝে উনি পকেট থেকে ফোন বের করে মিমের নাম্বারে ডায়াল করলো, তারপর কানে ধরলো। এদিকে মিমের হাতে থাকা ফোনটি বেজে উঠল। আদিস যে মিমকে কল করেছে এতে কোনো সন্দেহ নেই। মিম ওনার কলটা দেখে তড়িঘড়ি করে রিসিভ করে ওনার দিকে চাইলো।
অতঃপর অকপট রাগ দেখিয়ে বলে উঠল, আপনার নিজের মান সম্মানের খেয়াল নেই সেটা মানলাম, অন্তত আমার মান সম্মানের খেয়াল তো রাখতেন। এভাবে বিনা চিন্তায় হুটহাট আপনি এখানে চলে এলেন। মিমের এরকম কথায় আদিত একটা কোমল হাসি দিয়ে বলে ওঠে, এসব কাজ বিনা চিন্তায় এবং হুটহাট করতে হয় মিত মিত। মিম তখন রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, খবরদার আমাকে আর ওই নামে ডাকবেন না, নেক্সট থেকে আপনার মুখে ওই নাম শুনলে খবর আছে। অপর পাশে আদিত্য মুচকি হেসে বলে ওঠে, আচ্ছা কি করবে তুমি? তখন মিম প্রতি উত্তরে বলে ওঠে, সেটা আপনার ভাববার বিষয় না। অপর পাশে আদিত্য বলে ওঠে, কিন্তু আমি যে তোমায় ওই নামেই ডাকবো, তুমি আমায় মেরে ফেললেও আমি তোমায় ওই নামেই ডাকবো চিরকাল। মিম তখন বলে ওঠে অবাক হয়ে, আশ্চর্য, সাধারণ কথাকে আপনি মরার কথায় নিয়ে যাচ্ছেন কেন? মাথা কি খারাপ হয়ে গিয়েছে নাকি আপনার? অপর পাশে আদিত এক হাত প্যান্টের পকেটে রেখে মিমের দিকে স্নিগ্ধ চাহনিতে তাকালেন। অতঃপর মনোমুগ্ধকর একটা হাসি দিয়ে মিমকে বললেন, সে তো বহু পূর্বেই হয়ে গিয়েছে। আদিতের এরকম কথা শুনে মিমের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মিম এবার প্রচন্ড রাগ দেখিয়ে আদিতকে বলে উঠল, আপনার এরকম রং ঢং মেশানো কথা আমার একদমই পছন্দ হয় না। আপনাকে রেস্টুরেন্টে আমার জবাব শুনিয়ে দিয়েছি, তারপরও আপনি কি কারণে আমার পিছে পড়ে আছেন? আর না আপনি রিজেক্ট নামক শব্দটির সাথে পরিচিত নয়, নাকি রিজেক্ট হওয়ার শোক সামলাতে উঠতে পারেননি আপনি? আপনার সুবিধার জন্য সোজা কথায় আবারও বলে দিচ্ছি আমি, আপনি যা চান সেটা কখনোই সম্ভব না, কখনোই না। শুনতে পেরেছেন আমার কথা? অপর পাশে আজিজ মিমের দিকে নিস্তব্ধ চাহনিতে চেয়ে আছেন। হয়তো মিমের এরকম ব্যবহার উনি কখনোই আশা করেননি। আজিজ ক্ষণিকের জন্য মিমের দিকে একই চাহনিতে চেয়ে রইলেন। অতঃপর আজিজ বেশ শক্ত কণ্ঠেই মিমকে বলে ওঠে, ওখানেই দাঁড়াও আর এক পাও এদিকে ওদিকে নড়ো না, আমি এখনই আসছি। এই বলে আজিজ চট করে কলটা কেটে দিলেন। চোখের পলকে কারেন্ট ছেড়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। আদিতে এরকম প্রতিক্রিয়ায় এ পর্যায়ে মিম কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের মাঝেই মিমের হুঁশ ফিরতেই অতঃপর আদিতে হুমকিপূর্ণ কথাগুলো স্মরণ করতে করতে ছুটে গেল রুমের দরজা বন্ধ করতে। মিম স্পষ্ট টের পাচ্ছে মিমের হৃৎপিণ্ডটা অস্বাভাবিকভাবে ধকধক করছে। শুকনো একটা ঢোক গিলে কোনো রকমে ফোনটা বিছানায় ফেলে তড়িঘড়ি করে দরজাটা বন্ধ করে দিল মিম। আর নিমিষের মাঝেই দরজার ওপাশে আদিতের উপস্থিতি টের পেল মিম। এদিকে আদিত মৃদু তবে ক্ষিপ্ততার সহিত দরজায় টোকা মারতে লাগলো। দরজার নিকটে এসে ক্ষিপ্ততার সহিত মিমকে বলল, দরজা খোলো, আমি সামনাসামনি কথা বলতে চাই তোমার সাথে। এদিকে আদিতে এরকম আচরণের জন্য মিম মোটেও প্রস্তুত ছিল না। আচমকা এহেন পরিস্থিতির শিকার হওয়ায় মিম প্রচন্ড ঘাবড়ে যায়, ভয়ে গলা শুকিয়ে যায়। শুকনো একটা ঢোক গিলে বেশ ভয়ে ভয়ে বলে ওঠে, কিন্তু আমি ওভাবে কথা বলতে চাই না। এদিকে দরজায় আদিসের টোকা দেওয়ার শব্দ ক্রমাগত বাড়তে থাকে। উনি পূর্বের ন্যায় বলে ওঠে, এ মুহূর্তে তোমার চাওয়া আর না চাওয়া কোনোই ম্যাটার করে না আমার জন্য। আমি তোমার সাথে কথা বলতে চাই, মানে চাই, দরজা খোলো এখনই। আদ্রিসের এরকম আচরণে প্রচন্ড ভয়ে মিমের চোখ জোড়া ভিজে এলো। মিম কোনো প্রকারে নিজেকে সামলে নিয়ে শক্ত হওয়ার ব্যর্থ প্রচেষ্টা করে বলে উঠল, আপনি প্লিজ এখান থেকে যান, আপনাকে কেউ দেখে ফেলবে। তখন আদিস বলে ওঠে সাথে সাথে, নিচে কেউ বসে নেই, তাই তুমি কথা না বাড়িয়ে দরজা খোলো। মিম তো বলে ওঠে, নিচে কেউ দেখেনি, এর মানে এই নয় যে এখনো আপনাকে কেউ দেখবে না। কেউ রুম থেকে বেরোলেই আপনাকে এভাবে দেখতে পাবে, তখন আমার কি হবে জানেন আপনি? আদিত সাথে সাথেই বলে ওঠে, তোমার কি হবে তা জেনে আমার লাভ নেই। তার আগে তুমি বলো, তুমি কি আমার কথা একবারও ভেবেছো? এবার দরজা খোলো। এই যে দেখো আমি আস্তে আস্তে কথা বলছি, কিন্তু তুমি যদি এই মুহূর্তে দরজা না খোলো তাহলে কিন্তু আমি জোরে কথা বলতে বাধ্য হব মিসমিস। এতে এবারই সকলে কি ভাববে তাতে আমার কিছুই যায় আসে না। মিম পরিস্থিতির জাতাকলে পড়ে বিভ্রান্ত হয়ে পড়ল। শূন্য মস্তিষ্কে অস্বাভাবিকভাবে হৃৎস্পন্দন নিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। আর মিম লক্ষ্য করলো তার চোখ দিয়ে টপাটপ করে পানি গড়িয়ে পড়ছে। আজকের এই পরিস্থিতির জন্য মিম কিছুতেই নিজেকে প্রস্তুত করতে পারছিল না, তাই কিছুক্ষণ থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। অতপর নিমিষে চিন্তা ভাবনা ছেড়ে দরজা খুলতে উদ্যোগ্ধ হলো মিম।
দরজা খুলতেই আদিতকে অর্থাৎ কাউকেই দেখতে পেল না মিম।